আজ তোমাদের কোনো ধার্মিক বা আধ্যাত্মিক কাহিনী শোনাবো না, শোনাবো ইতিহাসের কিছু সত্য ঘটনা যা হয়তো তোমরা আগে কখনোই শোনোনি। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমি নিশ্চিত এর থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। কেরলের ঘন রহস্যময় জঙ্গলের মধ্যে দুজন যোদ্ধা একে অপরের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত। তাদের হাতে রয়েছে ছোট্ট হাতিয়ার, চিতার মতো তাদের গতি আর ঈগলের মতন চোখ। এটা কোনো আধুনিক যুদ্ধ নয়, বরং এই ভারতের 3000 বছরের পুরনো এক শিল্পকলার প্রদর্শন, যার নাম কালারিপায়াত্তু। কালারিপায়াত্তু সেই শিল্প যাকে মাদার অফ মার্শাল আর্ট বলে। দ্রুত গতিতে তরোয়াল চালানোই হোক, বা বর্ষার মাধ্যমে যুদ্ধ করা হোক, অথবা কোনো হাতিয়ার ছাড়াই শত্রুর উপর ঝাঁপিয়ে পড়া, কালারিপায়াত্তু শেখা যোদ্ধা এই সব ক্ষেত্রেই বিজ্ঞ, বা বলা যেতে পারে এই শিল্পে মহাজ্ঞানী ছিলেন। এই শিল্প এতটাই ভয়ঙ্কর ছিল যে ব্রিটিশ সাম্রাজ্য একে ব্যান্ড করে দিয়েছিল। কিন্তু যখন ভারতের যুদ্ধের কথা আসে, তখন কিন্তু কালারিপায়াত্তু পর্যন্ত তা সীমাবদ্ধ ছিল না। আমাদের যুদ্ধের ইতিহাসে এমন অনেক যুদ্ধ কৌশল ছিল যার টেকনিক আজও অসংখ্য মানুষের কাছে এক রহস্য রয়ে গেছে। এক দুর্দান্ত নেটওয়ার্ক, কিছু সংখ্যক সেনা, আর এমন এক যুদ্ধ কৌশল যা মুঘলদেরও বারবার হার মানতে বাধ্য করেছিল। এই শিল্পকলা ছিল ছত্রপতি শিবাজী মহারাজের, যার নাম ছিল গানি মিকাওয়া, মানে গরিলা যুদ্ধের টেকনিক। ছত্রপতি শিবাজী মহারাজ মনে করতেন যুদ্ধ জেতাটাই আসল, লড়াইটা নয়। এর জন্য উনি অনেক বুদ্ধি খরচ করে ওনার দুর্বলতাকেই ওনার শক্তি বানিয়ে ফেলেন। মারাঠাদের সৈন্য সংখ্যা ছিল কম, কিন্তু উনি ওনার জায়গার পাহাড়, জঙ্গল, নদী সম্পর্কে বিশদে জানতেন, বলা যায় হাতের তালুর মতন চিনতেন। এইসব ছোট ছোট বিষয়গুলিকে নিয়েই ছত্রপতি শিবাজী মহারাজ এমন এক সৈন্য তৈরি করেছিলেন যারা শত্রুপক্ষের শিবিরে ঢুকে আক্রমণ করতেন এবং প্রচুর শত্রুদের সেখানেই শেষ করতেন। এরা পাহাড়, জঙ্গলে লুকিয়ে থাকতেন এবং এমনভাবে হঠাৎ আক্রমণ করতেন যে শত্রুরা কিছু বুঝে ওঠার আগেই অর্ধেক মারা পড়তেন। 1661 সালের ফেব্রুয়ারি মাসে মুঘল সর্দার কারতলাব খান তার নিজের সেনাদের সাহায্যে রায়গড়ের উপর হামলা করার জন্য বেরিয়ে পড়েন এবং খুব তাড়াতাড়ি ঘন জঙ্গলে পৌঁছে যায়। কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি মারাঠা সেনারা প্রথম থেকেই পুরো জঙ্গলকে ঘিরে রেখেছিল। যখনই মুঘল সেনারা জঙ্গলের ঠিক মাঝখানে পৌঁছায়, ঠিক তখনই পাহাড় থেকে বড় বড় পাথর তাদের উপর পড়তে শুরু করে। মুঘল সেনাদের উপর চারিদিক থেকে তীরের বৃষ্টি হতে শুরু করে। এই হঠাৎ আক্রমণে কারতলাব খানকে পুরো আশ্চর্য করে দিয়েছিল। সে চারিদিকে দেখতে থাকে, কিন্তু কাউকে দেখতে পায় না। মারাঠা সৈন্যরা ঠিক ততক্ষণ লুকিয়ে লুকিয়ে আক্রমণ করতে থাকে যতক্ষণ না কারতলাব খানের অর্ধেক সৈন্য মারা না যায়। এরপর অর্ধেক বেঁচে থাকা মুঘল সৈন্যদের উপর সরাসরি আক্রমণ করে মারাঠা সৈন্যরা। এইভাবে মারাঠা সৈন্যরা তাদের থেকে 20 গুণ বেশি মুঘল সেনাদের মৃত্যু দিয়েছিল এবং উম্বেরখণ্ডের যুদ্ধে জিতে গিয়েছিল। আজকের দিনে কুস্তি বা রেসলিং খেলার সাথে সাথে এন্টারটেনমেন্টেও পরিণত হয়েছে। আমরা সবাই ঘরে বসে আনন্দের সাথে WWE মজা নিই, কিন্তু প্রাচীন ভারতে এমনই এক মোকাবিলা হতো যা দেখার জন্য তখনকার রাজা মহারাজারা এক বিশেষ প্রতিযোগিতার ব্যবস্থা করতেন। চোখের পলকে রক্তে রাঙিয়ে দেওয়া এক মনোরঞ্জন খেলা। এই প্রতিযোগিতা শুরুর আগে দুজন প্রতিযোগীর প্রয়োজন হতো। তাদের পাওয়া গেলে প্রথমেই তাদের মাথার চুল কামিয়ে সম্পূর্ণ ন্যাড়া করে দেওয়া হতো। দুই প্রতিযোগী তাদের দুটি হাতের আঙুলে বজ্র নামক এক হাতিয়ার, যা অত্যন্ত ছোট কিন্তু মারাত্মক ছিল, তা পরে নিতেন, যা এই প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ অংশ ছিল। এটি মহিষের শিংয়ের দ্বারা বানানো হতো। এই প্রতিযোগিতার একমাত্র লক্ষ্য থাকত এই হাতিয়ারের প্রহার থেকে বাঁচা।
এই খেলার সমাপ্তি তখনই হতো যখন একজন প্রতিযোগী ওই বজ্র নামক হাতিয়ারের মাধ্যমে অন্য প্রতিযোগীর মাথা থেকে প্রচুর রক্ত ঝরাতো। প্রতিযোগিতার এই ভয়ঙ্কর নিয়ম কখনো কখনো পালোয়ানদের জন্য মৃত্যুর সমান হয়ে দাঁড়াতো। কিন্তু তবুও নিজের ক্ষমতা, নিজের শক্তি আর সাহসিকতাকে সবার সামনে, বিশেষ করে রাজা মহারাজাদের সামনে তুলে ধরার জেদ আর জিতলে বিপুল পরিমাণ অর্থের লোভে প্রতি বছর বহু পালোয়ান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। এই প্রতিযোগিতার নাম ছিল বজ্রমুষ্টি বা ইন্দ্রমুষ্টি। প্রাচীন ভারতের মারাত্মক ভয়ঙ্কর এক ফাইটিং টেকনিক, যা রেসলিং এবং মার্শাল আর্টের এক সংমিশ্রণ ছিল। মল্লাপুরাণ অনুযায়ী 12 শতকে মৌর্য সাম্রাজ্যের সময় শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। কিন্তু এই বজ্রমুষ্টি শুধুমাত্র প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অতীতে এই শিল্প রাজা মহারাজাদের সৈন্যদেরও শেখানো হতো। এর কারণ এই বজ্র নামক হাতিয়ারের প্রাধান্য। শত্রুপক্ষ বুঝতেও পারত না কিভাবে বিপক্ষের সৈন্যদল তাদের রক্তাক্ত করে দিচ্ছে, তাদের শেষ করে দিচ্ছে। আজ যদিও বা বজ্রমুষ্টি এক ফাইটিং টেকনিকের মতো ব্যবহৃত হয় না ঠিকই, কিন্তু এক নিষ্ঠুর খেলা হিসাবে এর প্রশংসা ঠিক ততটাই আছে যতটা পুরনো সময়ে ছিল। নবরাত্রির সময় গুজরাট এবং কর্ণাটকের কিছু জায়গায় আজও এই শিল্পকলার প্রদর্শন হয়। শুধুমাত্র প্রতিযোগিতার নিয়ম কায়দার বেশ কিছু পরিবর্তন হয়েছে। এমন এক টেকনিক যার মাধ্যমে একজন যোদ্ধা কোনো হাতিয়ার ছাড়া, কোনো লড়াই ছাড়া শুধুমাত্র একটি কৌশলের মাধ্যমে তার শত্রুকে শেষ করতে পারত। মারমা আদি, যাকে দেখতে অনেকটা মার্শাল আর্টের মতন লাগে, কিন্তু এই পদ্ধতির পিছনে এক অজানা বৈজ্ঞানিক রহস্য রয়েছে। আধুনিক মেশিন, মেডিকেল স্টাডি এবং অ্যানাটমির মাধ্যমে মানব শরীরকে খুব নিখুঁতভাবে এখন আমরা বুঝতে পারি। কিন্তু 6ষ্ঠ শতাব্দীতে সুশ্রুত সংহিতাতে এইসবের জ্ঞান ছিল মর্ম আদিতে। মানবদেহের 107টি গুরুত্বপূর্ণ বিন্দু চিহ্নিত করা হয়েছিল, যার মধ্যে 64টিকে হাতের কারুকাজের মাধ্যমে আঘাত করলে প্রাণ পর্যন্ত চলে যেত। এই গুরুত্বপূর্ণ বিন্দুগুলিকে মর্ম পয়েন্টও বলে। এই 107টি বিন্দু যেখানে রক্ত, টিস্যু, হাড়, শিরা, উপশিরা কানেক্ট হয়। এই বিদ্যায় পারদর্শী ব্যক্তি এক গুপ্ত টেকনিক ব্যবহার করে শত্রুকে প্যারালাইসিস বা মৃত্যু পর্যন্ত দিতে পারত। কিন্তু এই শিক্ষা শুধুমাত্র গুরুকুলেই শেখানো হতো, কারণ এই বিদ্যা ধ্বংস নয়, সুস্থ করার এক অদ্ভুত চিকিৎসা বিদ্যা। গুরুকুলে এই বিদ্যা শেখানোর সময় শিক্ষার্থীদের কাছ থেকে শপথ করে নেওয়া হতো তারা এই বিদ্যাকে শুধুমাত্র সেলফ ডিফেন্স বা খুব সমস্যায় পড়লে শত্রুদের উপর প্রয়োগ করতে পারবে। এই শিক্ষা দেওয়ার সময় শিক্ষার্থীদের শেখানো হতো কোন পয়েন্টে কত জোরে পাঞ্চ করলে শত্রু ঘায়েল হবে বা অন্য কোনো সমস্যা তৈরি হবে। তো বন্ধুরা, এই ছিল ভারতীয় ইতিহাসের এমন কিছু যুদ্ধ পদ্ধতি যা শুধুমাত্র শারীরিক শক্তির উপর নির্ভরশীল ছিল না, তার সাথে যুক্ত ছিল বিভিন্ন রণনীতি, কৌশল, নিপুণতা আর অভিজ্ঞতা। যদি তোমরা এই ধরনের আরো কিছু যুদ্ধের টেকনিক সম্পর্কে জানো, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিও। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি এই ইনফরমেশনাল ভিডিওটি তোমাদের পছন্দ হয়, তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।